প্রিয় দর্শক, এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজন সংস্কৃতি কথার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনি আতিকুর রহমান। আমরা আজকে কথা বলবো ক্যালিগ্রাফির আজ ও আগামী এই শিরোনামে। আর আমাদের সাথে কথা বলার জন্য অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন তরুণ ক্যালিগ্রাফার এবং ফিউশন আর্টিস্ট। একই সাথে তিনি একটি ইনস্টিটিউশন অর্থাৎ ক্যালিমাজিদ নামে একটি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা সাজু তাওহিদ। সাজু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ অনি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আপনি আমাকে তুমি করে বললেই আলহামদুলিল্লাহ মনে আমি হয় ভালো আছি। আমাদের আলোচনাটা জমবে ভালো। ঠিক আছে, এটা তোমার কাছে একটা পারমিশন নিয়ে নিলাম যে যাই হোক, কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাই। আহ, আমরা আপনার সাথে ক্যালিগ্রাফি নিয়ে কথা বলবো, আপনার ক্যালিগ্রাফির যাত্রা নিয়ে কথা বলবো, পাশাপাশি ক্যালিগ্রাফির যেই জনপ্রিয়তা কিংবা ক্যালিগ্রাফির যে বাজার, এগুলো নিয়ে কথা বলবো। এর বাইরে আমরা একজন ক্যালিগ্রাফারের দৃষ্টিতে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি নিয়েও একটু জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই আপনার সম্পর্কে ছোট্ট কিছু তথ্য। আহ, প্রিয় দর্শক, আমাদের আজকের যিনি অতিথি তার নাম সাজু তাওহিদ। ওনার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তার শিক্ষা জীবনে তিনি তার এলাকায় পড়াশোনা করেছেন, পাশাপাশি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন। আহ, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, পাশাপাশি তিনি ক্যালিগ্রাফি করতেন এবং আহ, সর্বশেষ ক্যালিগ্রাফিকেই তিনি আহ, পেশা হিসেবে নিয়েছেন। অনেকগুলো ভালো ভালো ক্যালিগ্রাফি তিনি আমাদের উপহার দিয়েছেন, যেগুলো সারা বিশ্বের বিভিন্ন দেশে সেগুলো পৌঁছে গেছে। আহ, আমরা সাজু তাওহিদ ভাইকে দেখেছি যে তিনি ইউএস বিভিন্ন যে এক্সিবিশন গুলো হয় ক্যালিগ্রাফি, সেগুলোতেও অংশগ্রহণ করেছেন এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা আগেও যেমনটি বলেছি, তিনি ক্যালিমাজিদ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেখান থেকে ক্যালিগ্রাফি যেমন চর্চা করা হয়, পাশাপাশি শেখানো হয়। তো সাজু ভাই, আমরা আপনার সম্পর্কে খুব সংক্ষেপে কিছু জানলাম। আমি শুরুতে আপনার কাছে এটি জানতে চাই যে ক্যালিগ্রাফিতে আপনার কিভাবে আসা হলো। ধন্যবাদ অনি। এটা একটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট আমার ক্যালিগ্রাফিতে আসাতে। আমি যখন মানে আই থিঙ্ক চাকরিরত অবস্থায় ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার এমন কিছু করার দরকার যেটা আমার নিজস্ব একটা পরিচয় দেওয়ার মতো কিছু হবে, এবং যেটার সাথে আমার ফ্রিল্যান্সিং ভাবে মানে আই থিঙ্ক আমি ফ্রি মাইন্ডেড লোক, এবং আমি চাই ফ্রিলি যে কোনো কিছু করতে, মুক্ত চিন্তা করতে এবং মুক্তভাবে যে কোনো কাজ করতে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কি করা যায়। তা আমি যদি লেখালেখি করি, তো লেখালেখি করলেও সময় লাগবে, কিংবা আরো যদি অন্যান্য কাজগুলো করি, তো সেই জায়গাতে ৪টা ৫টা অপশন বেছে নেওয়ার ভিতরে ওর ভিতরে আমি ক্যালিগ্রাফিকেই অথবা মানে আর্টকেই আমি খুব সুইটেবল মনে করলাম। তো এরপরে এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, যারা ওই সময়ে ভালো ক্যালিগ্রাফার ছিল তাদের খুঁজে বের করে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আস্তে আস্তে জাস্ট ক্যালিগ্রাফি জার্নিটা শুরু করলাম। এবং আল্লাহর অশেষ রহমত যে অল্প সময়ে অনেক মানুষের কাছে আমার নাম এবং ছড়িয়ে যাওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে চিনে, এবং ক্যালিগ্রাফি আমার পেশা হিসাবে নিতে আমার জন্য সহজ এবং সুবিধা হয়েছে। আহ, আপনার জার্নিটা শুনলাম। জার্নিটা আমার আগেও অবশ্য শোনা ছিল, কারণ আপনার সাথে যেহেতু আমার পরিচয় বেশ আগের, আমাদের দর্শকরা নিশ্চয়ই শুনলেন। আহ, ভাই, আমি আপনার কাছে এখন যেটা জানতে চাইবো যে আপনি চাকরি করতেন এক সময়, তারপরে চাকরি ছেড়ে আপনি ক্যালিগ্রাফিতে আসলেন। আমাদের দেশে তো ক্যালিগ্রাফি খুব বেশি পরিচিত বা খুব বেশি জনপ্রিয় ছিল না। এটা এক ধরনের রিস্ক নেওয়া হয়ে গেল না, যে পেশা হিসেবে নেয়, এটা যদি আমাদের বলেন, বা এখানে আসলে ক্যারিয়ারটা মানে আছে কিনা। এখানে একটা বিষয় আছে যে যে কোনো একটা বিষয়কে যখন তুমি ক্যারিয়ার হিসেবে নিতে চাবা, তখন তোমাকে বেশ কিছু বিষয় তোমাকে নোটিস করতে হবে। যে তার ভিতরে অন্যতম যে এটার মার্কেটে ডিমান্ড কেমন, তোমার কতটুকু ক্যাপাসিটি আছে মার্কেটে ফাইট করার মতো, এবং তোমার মার্কেটিং পলিসিটা কি হবে, তোমার কাছে মানুষ কিভাবে পৌঁছাবে এবং তাদেরকে তুমি এই সার্ভিসটা দিবা। এবং অনেকগুলো বিষয়ে তোমার যদি একটু মানে পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে কিংবা কোনো নলেজ তোমার এই বিষয়ে থাকে, তাহলে তুমি যেকোনো একটা পেশাকে তুমি পেশা হিসাবে নিয়ে তুমি ওইটা মার্কেটে তুমি চলতে পারবা। আর যদি এই বিষয়গুলো তোমার মানে আই থিঙ্ক কোনো একজন ব্যক্তির যদি না থাকে, তাহলে সে
মানে কোনো আই থিঙ্ক এই টাইপস এর কোনো পেশাকে সে ডিরেক্টলি পেশা হিসেবে নিতে পারবে না। এটা হলো যে সেকেন্ড অপশন হিসেবে সে রাখতে পারে, শখের হিসাবে। তো সেই জায়গাতে আমার পূর্বে বেশ কিছু অভিজ্ঞতা ছিল এবং বেশ কিছু নলেজ আমার থাকার কারণে আমি যখন এটা পেশা হিসেবে নিতে চেয়েছি তখন আমার জন্য বেশ সহজ এবং সুবিধার হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি সাড়া পেয়ে গেছি। কিন্তু বাহ! নতুন কেউ একজন যার এই বিষয়গুলো তার যদি নলেজ না থাকে, সে এইটা পেশা হিসেবে নিলেই সে একদম মাছ দরিয়াতে পড়ে যায়, ব্যাপারটা এমনও হতে পারে। সবার ক্ষেত্রে না, বেশ কিছু তাহলে মানুষের ক্ষেত্রে এমন এটা হতে পারে। সবার জন্য না, এবং এখানে আসতে হলে তাকে জেনে বুঝে আসতে হবে এবং আনুষঙ্গিক কিছু তার জানা থাকতে হবে। আহ, অবশ্যই। এটা মনে হয় আমাদের যারা নতুন, যারা ক্যালিগ্রাফিতে বিশেষ করে যারা শিল্পে আসতে চায় এবং ক্যারিয়ার করতে চায় তাদের বিষয়টি মনে হয় মাথায় রাখা ভালো। সাজু ভাই, আপনি কোন এক্স্যাক্টলি। জনরা নিয়ে কাজ করছেন, কি কি ক্যালিগ্রাফি আপনি করেন, আমরা একটু এটার সাথে পরিচয় হতে চাই। না, আমি আমি বেসিক্যালি চাই যে মানুষ আমাকে চিনুক যে স্পিরিচুয়াল ক্যালিগ্রাফার হিসেবে। আই থিঙ্ক মানে রসুল সাল্লাহ সাল্লামের নামকে কেন্দ্র করে, এবং রসুল সাল্লাহ সাল্লাম নাম আমি আরো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আমি চাই যে মানুষ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি যে দরুদ শরীফ যেন বেশি বেশি পাঠ করুক। আমার একটা মানে হিডেন ইন্টেনশন যেটা, যে এটা হলে যেটা হবে সবার জন্যই উপকার। তা আমি স্পেসিফিক ভাবে যদি বলি, রসুল সাল্লাহ সাল্লামের নাম নিয়ে, এই যে সিলমোহর নিয়ে, এবং তুমি জেনে থাকবা যে মানুষ আমাকে শুধুমাত্র ম্যাক্সিমামই চেনে যে সিলমোহর ক্যালিগ্রাফির কারণে। যদিও আমি শত শত রকমের ক্যালিগ্রাফি আমি করতে পারি, করি, কিংবা ওগুলা অফ স্টেজে এগুলো করি, কিন্তু ওগুলাতে প্রমোশন করি না। কিন্তু এইটাই সবসময় আমি প্রমোশন করতে চাই, এই জন্য যে এটা একটা হারিয়ে যাওয়া একটা কিছু, সেটাকে আমি চাচ্ছি যে একটা আবার নতুন করে পুনর্জীবন করতে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমাকে বলা হয় যে কোন কাজ আপনার সব থেকে প্রিয় এবং আপনি কোন ধরনের আর্টিস্ট, আমি বলবো যে ইসলামিক ধরনের এবং এই কেন্দ্রিক কাজ আমি করতে চাই, এবং যেটা মানে আমার কাজ থেকে যেন মনে হয় যে 1400 বছর পূর্বে সে চলে গেছে, আমি চাচ্ছি পিছনের দিকে নিয়ে যেতে। বেশ ভাই, আমরা আপনি বলছিলেন যে স্পিরিচুয়াল যে দিকটা আছে সেই দিকটা নিয়ে আপনি কাজ করেন ভাই, আপনাকে এভাবে চিনুক। আর যে নবীজি সিলমোহরের কথা আপনি বললেন, আমরা জানি যে সেটি খুব আপনার জনপ্রিয় হয়েছে এবং অনেক কপি সেল হয়েছে। আমি একটু জানতে চাই কত কপি আপনার, মানে আপনার হিসেবে, এটা অনেক অনেক কপিরাইট ছাড়াও অনেক হয়তো গিয়েছে, কত কপি এখন গিয়েছে, এবং এইটা আপনার বিনিময়ে, আমি ঠিক, এটা তো শিল্পের অর্থমূল্য হয় না, এবার আমি একটু জানতে চাই যে ক্যালিমাজিদ এখান থেকে কেমন রেভিনিউ বা কেমন কি, আমি একটা আইডিয়া চাই, না, এটা একটু এখানে জানতে চাই। এখানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি কোনো অ্যামাউন্ট এই জায়গাতে বলবো না, কারণ এক্স্যাক্টলি অ্যামাউন্ট বললে অনেক সুবিধা এবং অসুবিধা আছে। তবে আমি আচ্ছা। তোমাকে যেটা বলতে চাই যে আহ, আমার এমনও ক্যালিগ্রাফি আল্লাহ করার তৌফিক দিয়েছে, যেই ক্যালিগ্রাফিটার মাধ্যমে শুধুমাত্র একটা ক্যালিগ্রাফির টাকা দিয়ে তিনি আমাকে উমরা করিয়েছেন, মানে আল্লাহর অশেষ রহমত। আবার এমনও আছে যে ওইটার প্রিন্টেড ভার্সন শত শত মানুষের বাসায় আছে এবং ওইটা খুব পছন্দ করে। আবার আরো আরো যেটা যে তুমি দেখে থাকবে গত বছরে যে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এটা মিরাজ রহমান ভাইয়ের লেখা একটা বই, এবং ওই বইটা রকমারিতে বেস্ট সেলার হয়েছিল। তো ওই বইয়ের যে কভার ফটোতে, মানে মেইন যে কভার ফটোতে, ওটা কিন্তু আমার ওই সিলমোহর ক্যালিগ্রাফিটাই দেওয়া। ইভেন বইটা খুললেই ওই সিলমোহর দিয়ে শুরু। দ্যাট মিনস আমি চেয়েছি যে অনেক মানুষের কাছে পৌঁছাতে, এবং ওইটা একটা সিগনিফিকেন্ট ভাবে তারা ওটা আলোচনা নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমতে সেটা হয়েছে। এখন আল্লাহ চাইলে এবছরও আরো কিছু হতে পারে, দেখা যাক বইমেলায় কি হয়। আচ্ছা, মানে আপনি চেয়েছিলেন যে এটার অর্থমূল্য আসুক, বা সেটার সাথে বড় বিষয় হচ্ছে এটা পৌঁছে যাক মানুষের কাছে, এটা ছড়িয়ে যাক, এবং এক্স্যাক্টলি। এটা দিয়ে একজন সাজু তাওহিদকে, একজন ক্যালিগ্রাফারকে মানুষ চিনুক, বা না চিনলেও আপনার কাজটা এক্স্যাক্টলি। পৌঁছে যাক। বেশ, এক্স্যাক্টলি। খুব এক্স্যাক্টলি। খুব চমৎকার দর্শন, এই বিষয়টা আমার খুব ভালো লাগলো সাজু ভাই। আচ্ছা, আমি আপনার, ধন্যবাদ। যেহেতু আপনি আপনি লোক প্রশাসনে ছিলেন, আপনি কাজ করেছেন বিভিন্ন সেক্টরে, কিন্তু আপনি যে এই ক্যালিগ্রাফিটা শিখলেন, এটা কি নিজের থেকে নাকি আপনার কোনো ওস্তাদ ছিলেন, বা এটা আসলে কি ধরনের, এটা গুরুমুখী শিক্ষা নাকি নিজেই শেখা যায়, এই বিষয়টা আমাকে না, একটু বলেন। এটা 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 হলো যে এই ব্যাপারে আমার কিছু কথাবার্তা আছে, আমি তোমার মাধ্যমে বলতে চাই বাংলাদেশের দর্শকদেরকে, যে ক্যালিগ্রাফি একটা শিল্প, এবং যে শিল্পটা বাংলাদেশে এখন বর্তমানে খুব সস্তা ভাবে এরা উপস্থাপন করতেছে, কিন্তু এটা কিন্তু এত সস্তা ব্যাপারটা না। প্রথমে বলি তোমাকে একজন ক্যালিগ্রাফারের মর্যাদাটা কি। মনে করো যে আজ থেকে আরো 1400 বছর আগে, তখন যে রসুল সাল্লাল্লাহু সাল্লামের জামানায় তখন যারা কোরআন লিখতো, যে কাতেবে কোরআন যাদেরকে বলা হয়, এই কাতেবে কোরআনদেরকে যুদ্ধের ময়দানেও কিন্তু সব থেকে সেফটি জায়গায় তাদেরকে রাখা হতো। কারণ তারা হলো যে কোরআন সংরক্ষণকারী এবং কোরআন লেখে।
তো তুমি যদি সেই জামানার থেকে এই জামানায় আসো, এখন কিন্তু ওইটা শব্দ দেখেন ক্যালিগ্রাফার ক্যালিগ্রাফার ক্যালিগ্রাফার, খুব বেশি এই কথাটা মানুষ বলে, কিন্তু আরবিতে ওটা কিন্তু কাতেবে কোরআন, কাতেবে ওহি যেটা বলে। তো সেই জায়গা থেকে যখন একজন ক্যালিগ্রাফার তোমার আহ মানে তোমার ওই ওই ওর যে একটা মানে ধারা, ওর যে একটা ওয়েট, সেই ওয়েটটা সে নিজে বোঝে না, না বোঝাতে যে সমস্যা হয়, সে এইটা খুব সস্তা ভাবে সে একদম মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছে, কিংবা এটারে যত্রতত্র যেখানে সেখানে সে এটা করতেছে এবং খুবই নিম্নমানের এটা মানে করাচ্ছে। তো এই জায়গাতে যদি একজন ক্যালিগ্রাফিটা একটা ইনস্টিটিউশনের মাধ্যমে এবং একটা খুব অথেন্টিক, খুব ভালো কিছু উস্তাদের মাধ্যমে যদি এটাকে আরো বেশি প্রমোট করা যায়, তাইলে যে জিনিসটা হবে যে একদম বেস থেকে মানুষ ক্যালিগ্রাফিটা শিখবে, যেটা পবিত্র কোরআন লেখার জন্য খুব সহায়ক হবে। তো সেই সেই জায়গায় যে ট্রেডিশনাল উস্তাদ বাংলাদেশে খুবই কম। তো আমি যদিও কাবা শরীফের যিনি প্রধান ক্যালিগ্রাফার উস্তাদ মুক্তার আলম সুখদারের সাথে দেখা করেছি এবং তিনার সাথে তিনার সহবত নেওয়ার সুযোগ হয়েছে, তিনার অনলাইনে ক্লাস করার সুযোগ হয়েছে, তিনি এই ব্যাপারটা বারবার তিনি জোর দিয়েছেন যে মেইন যে ফন্ট যে জিনিসটা, এটা যেন খুব বেশি মানুষ মানুষ জানার দরকার, জানার প্রয়োজন আছে। ওই জিনিসটা বাংলাদেশে গ্যাপ আছে। আর বাংলাদেশে এখন যেটা চলে সেটা হলো যে ক্যালিগ্রাফি পেইন্টিং। ক্যালিগ্রাফি, ট্রেডিশনাল ক্যালিগ্রাফি আর ক্যালিগ্রাফি পেইন্টিং এর ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। ট্রেডিশনাল ক্যালিগ্রাফিতে তোমার হরফটাকে খুব প্রাধান্য দেওয়া লাগবে এবং হরফটার সৌন্দর্য, পরিমাপ, মানে সবকিছু পারফেক্টলি হওয়া লাগবে। বাট ক্যালিগ্রাফি পেইন্টিং এ তোমার হরফটাকে ইচ্ছা মতো শেপ দেওয়ার সুযোগ আছে, কিংবা নিজের মতো পরিবর্তন করার সুযোগ আছে। তো ট্রেডিশনাল ক্যালিগ্রাফি এই সুযোগটা নাই। যদিও বাংলাদেশে এটা খুব জনপ্রিয় হচ্ছে, কিন্তু তারপরও এই ট্রেডিশনালটা শেখা খুবই প্রয়োজন। উম, এটা আর কি। তো এটার জন্য অনেক ভালো ভালো কিছু ইনস্টিটিউশন বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন, কিন্তু সেটা হয়তো অত ভালো নাই। আশা করি সামনে হয়তো ইনশাল্লাহ হবে। আচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, আমাদের তো দেশের সংস্কৃতি মন্ত্রণালয় আছে, শিল্পকলা একাডেমি আছে। সেইগুলোর সাথে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, বা তারা ক্যালিগ্রাফি নিয়ে তাদের কোনো কার্যক্রম আছে কিনা, আপনারা এই বিষয়ে যদি আমি কিছু বলেন আমাদের। না, এই এই আমরা রিসেন্টলি আমরা শিল্পকলার সাথে বসেছিলাম, এবং শিল্পকলা এবং আমাদের আর্ট ফাউন্ডেশন, যেটা বাংলাদেশে বলা যায় যে একজন ক্যালিগ্রাফারের ক্যালিগ্রাফির একটা কি বলা যায়, জীবন্ত কিংবদন্তি মাহবুব মোর্শেদ। তো ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে এখন উদীয়মান যে ক্যালিগ্রাফার যারা আছি, তাদের সবাই একসাথে করে নিয়ে তিনি আমাদেরকে বসেছিলেন, এবং শিল্পকলাতে আগামী 14ই ফেব্রুয়ারি আমাদের 15 দিন ব্যাপী একটা ক্যালিগ্রাফি এবং পেইন্টিং প্রদর্শনী একটা অনুষ্ঠিত হবে। তো শিল্পকলা সেই জায়গাতে যথেষ্ট পরিমাণ রেসপন্স করেছে, আমাদের সেই সুযোগ দিচ্ছে এটা করার জন্য। অবশ্যই বলবো যে তাদের একটা আগ্রহ আছে যেন আমরা ইয়ে করি। মানে আমরা শিল্পী মানুষ, আমরা চাই যে ফ্রিলি কাজ করতে, এবং সেটা মানে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমরা কোনো নির্দিষ্ট কোনো ঘরনার কোনো দল জাতি নির্বিশেষ আমরা চাচ্ছি না, মানে আমরা চাই কাজ করতে, এবং সেটা ভালো ভালো কাজ ইনশাল্লাহ, এবং সামনে বাংলাদেশ ইনশাল্লাহ আসবে। তো সাজু ভাই, আপনার ব্যক্তিগতভাবে আপনি কাদের কাজ পছন্দ করেন? সেটা বৈশ্বিক প্রেক্ষিতেও হতে পারে, বাংলাদেশ প্রেক্ষিতেও হতে পারে। ব্যক্তিগতভাবে যদি আমি আমার কাজটাকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে যদি ট্রেডিশনাল কিছু কাজের ক্ষেত্রে অবশ্যই আহ মদিনা শরীফের যিনি প্রধান ক্যালিগ্রাফার উস্তাদ আহ সাইফুল ইসলাম নাকি যেন ওটার নাম, ওনার ওনার কাজটা খুব ভালো লাগে। তারপর আমাদের কাবা শরীফের যিনি প্রধান ক্যালিগ্রাফার, ওনার কাজ ভালো লাগে। আরো বেশ কিছু বিলাল খালেদ, উনি একজন আহ তুর্কি একজন গ্রাফিতি আর্টিস্ট, ওনার কাজ ভালো লাগে আরবির ক্ষেত্রে। তারপর আছে এল সাইদ, তারপর আছে করিম গ্রাফি, এগুলো সব ইন্টারন্যাশনাল বড় 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 আর্টিস্ট, এদের কাজগুলা দেখি, ফলো করি। এছাড়া যদি ইংলিশ গ্রাফিতির ক্ষেত্রে বলি, ইংলিশ গ্রাফিতিতে তুমি যদি ওয়ার্ল্ড বেস্ট কিছু মানুষের নাম সার্চ দাও, তো ওখানে প্রকাশ ল্যাম্পেজ নামে একজনের নাম আসবে। ছেলেটা রাশিয়ান, এবং সে দেখতে এত বয়স না, কিন্তু এমন মারাত্মক লেভেলে কাজগুলো করে। ওর কাছ থেকে ইন্সপিরেশন থেকে বাংলাদেশে এখন কিন্তু অনেকে যে গ্রাফিতি যেগুলো করতেছে তুমি দেখতেছো, মেইনলি ইংলিশ গ্রাফিতিরা তার থেকে ইন্সপিরেশন নিয়ে এখন বাংলাদেশে করতেছে। তো এদের কাজগুলো ভালো লাগে। তার পাকিস্তানে কিছু ক্যালিগ্রাফার আছে, তুর্কির কিছু ক্যালিগ্রাফার আছে, দুবাইয়ের কিছু আছে, সবকিছু মিলিয়ে আর কি। ভাই, তো হচ্ছে আমরা তো আরবি বর্ণ দিয়ে বা ইংরেজি দিয়েও দেখছি, বাংলা ভাষা বা বাংলা সব বর্ণগুলোকে ক্যালিগ্রাফির আঙ্গিকে আনার বিষয়টা, বা এটা নিয়ে কি এটা একটা কাজ হচ্ছে পয়েন্ট। নাকি? এই জায়গাতে একটা পয়েন্ট। এখন তুমি মনে করো যে আরবি লিখতে গেলে মানে আরবির লেখাটা শুরু হয় ডান দিক থেকে, ঠিক আছে? আর ইংলিশটাও তুমি ডান দিক দিয়ে তুমি লিখতে পারবা, মানে যদি তুমি ই করো। কিন্তু
বাংলাটা শুরু হয় বাম দিক থেকে। তো তুমি যেটা দিয়ে ডান দিক থেকে একটা একটা প্যাচ আর বাম দিক থেকে আরেকটা প্যাচ, নর্মালি গ্রাফিতিটা ডান দিক থেকে করাতে মানে সহজ হয়। আর তুমি যদি বাম দিক থেকে শুরু করতে চাও তখন ওই বাংলার ওই জিনিসটা টানটা আসে না, কারণ তোমার ডান হাত ডান দিকে থাকে, তুমি ডিরেক্টলি এভাবে টান দিলে ওই টানটা তোমার চলে আসে। বাট হাতের সহজবোধ্যতা হওয়ার কারণে মানুষ ওই আরবি এবং ইংলিশের দিকে বেশি ঝুঁকে যায়। আর বাংলার ক্ষেত্রে এই সহজটা হয় না, কিন্তু অনেকে চেষ্টা করে করার জন্য, কিন্তু ওই ফিলিংসটা না পাওয়ার কারণে বাংলা দিয়ে করতে পারে না। ব্যাপারটা হলো যে সার্বজনীন একটা ব্যাপার, কিন্তু তুমি জোর করে চাচ্ছ বাংলা দিয়ে কিন্তু করাতে, কিন্তু তোমার হাত সেটা মানে সায় দিচ্ছে না। চাইলে করা যাবে কিন্তু অতটা মানে মনোভূত হতে চায় না। এই জন্যই বাংলাতে তোমার ওইভাবে ভালো ভালো কোনো গ্রাফিতি দেখতে পাও না। মেইন ফ্যাক্টর হলো এই জায়গাটা, কিন্তু চেষ্টা করলেই সম্ভব, এই আর কি। আচ্ছা, আপনার কোনো পরিকল্পনা আছে বাংলা আমাদের প্রাণের যে বাংলা বর্ণ সেগুলোকে ক্যালিগ্রাফির সেই সৌন্দর্য দিয়ে মোড়ানোর আপনার পরিকল্পনা আছে কিনা, বা ক্যালিমা যদি এটা নিয়ে কিছু হ্যাঁ, ভাবতে চাই কিনা? এই ক্যারিয়ার এটা নিয়ে ভাবতেছি, এবং এইটার ওই যে বাংলা কিছু ফন্ট আমি তৈরি মানে চেষ্টা করতেছি যে যেটা আরবির মতো করে বাংলা কিছু ফন্ট ওইভাবে অ্যাড করা যায় কিনা, যেন বাংলাতে কিছু কাজ করা যায়। আসলে অনেক ব্যস্ততা, অনেক ইয়ের ভিতরে সবকিছু মিলিয়ে হয়ে ওঠে না। তবে সময় সুযোগ পেলে ইনশাল্লাহ হয়তো বা এটা নিয়ে কাজ করা যাবে, সম্ভব ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনার জন্য এই ক্ষেত্রে আপনার জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে। আহ, সাজু ভাই, আমরা একটু জানতে চাই যে আপনার মানে সবচেয়ে যেই ক্যালিগ্রাফিটা দামি যে ক্যালিগ্রাফিটা সেটা সম্পর্কে আমরা একটু জানতে চাই, সেটা নিয়ে গল্প আছে, আমি ব্যক্তিগতভাবে জানি, আমরা পাঠকদেরকে একটু জানাতে চাই সেটা এখন কোথায় আছে, সেটা না, বিস্তারিত। এই যে দেখা যাচ্ছে যে এই যে কিছু এখানে দেখা যাচ্ছে যে এই যে সিলমোহরের যেটা ইয়ে আর হ্যাঁ, কি, দেখা যাচ্ছে। এটা যদিও লাইট হওয়ার কারণে বেশি দেখা যাচ্ছে না, বাট এইটার একটা মানে ইয়ে ছিল, ওইটা ওই যে সিলমোহরের আর কি কাজ। তো ওই গত 2022 সালে ঠিক এই সময়তে আর কি আমি মানে মনে মনে মন থেকে চাচ্ছিলাম যে আল্লাহর ঘর যেন দেখতে যেতে পারি মানে। তো তখন আহ, কি করব, তো হঠাৎ করে মনে হলো যে না, আমার ওই সিলমোহর ক্যালিগ্রাফিটা বিক্রি করে দিই এটার বিনিময়ে। তো প্রথমে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে একজন সিলেটি একজন সে ওইটা বললো ঠিক আছে ভাই আমি নিব। তো আমি চেয়েছিলাম যে ওইটা বাংলাদেশের একজন সবথেকে নামকরা শায়েখ তার হাত দিয়ে ওটা একটা দেওয়ার ব্যবস্থা করবো। আনফরচুনেটলি সে 2 দিন পরে বললো, মানে ফোন ধরে না এমন একটা অবস্থা। তারপরে ফোন দিয়ে বলে যে ভাই কালকে দিব। পরের দিন সে, তারপরের দিনও সে নিল না, তারপরের দিন নিল না। এইভাবে 3-4 দিন হয়ে যাচ্ছে, বাট আমি আর কি ওইটা তখন আর আহ, তাকে বুঝলাম যে সে আমার সাথে ইয়ে করতেছে। But আমি মন থেকে একদম টু বি অনেস্ট আমি ভাবতেছি ইনশাল্লাহ যাবোই যাবে এই রমজানে শেষ দিকে। তো তখন আর কি আমাদের সকলের প্রিয় প্রাণপ্রিয় একজন শাইখ, তিনি মুফতি সাইফুল ইসলাম ভাই, তিনাকে বললাম, তিনার মাধ্যমে আর কি ওইটা ধানমন্ডিতে তাকুয়া মসজিদে ওইটা আর কি আমরা ইয়ে করেছিলাম, সেল করেছিলাম। তো মসজিদের একজন তিনি ওইটা নিয়েছিল। এরপরে আর কি আমি তো গিয়েছিলাম, তো এই আর কি তার মানে কাহিনী। আপনি আপনি একটা আপনার ক্যালিগ্রাফি সেল করা, আসলে সেল করা তো বলা যায় না, সেটার বিনিময় দিয়ে মানে আপনি আপনি একটা, বিনিময়, হ্যাঁ, এক্স্যাক্টলি। রাইট, আপনি হচ্ছে ওমরা করেছেন, একটা দেশ ঘুরে এসেছেন, তার মানে আমাদের দর্শকরা নিশ্চয়ই তারা ধারণা করতে পারছেন যে সেটার একটা ক্যালিগ্রাফির মানে মূল্য কেমন হতে পারে। সো এটা একটা যারা তরুণ আছেন তাদের জন্য আগ্রহের নিশ্চয়ই জায়গা তৈরি করবে না, এখান থেকে। আমি এই জায়গাতে আমি তোমাকে আর একটা জিনিস বলি যে এইটা তো একটা প্রুভেন একটা ইয়ে ছিল, কিন্তু এইটার পরে এখন পর্যন্ত এই টাইপস এর স্টেপ কেউ এখন পর্যন্ত নিল না। আমি এটাই তো অবাক হই যে সে যদি চাইতো মন থেকে এবং এইটা নিয়ে সে যদি সিরিয়াসলি কাজ করতো, ইনশাল্লাহ মানে তার ক্ষেত্রেও এটাই হতো, এটা হওয়া সম্ভব ইনশাল্লাহ। কারণ উম, মানে আমি এরপরে দেখেছি যে বাংলাদেশে ক্যালিগ্রাফি নেওয়ার মতো অনেক মানুষ আছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে বড় বড় যে গ্রুপ অফ কোম্পানি গুলার অনেকগুলোর সাথে আমার দেখা হয়েছে, এবং তারা বেশ আমার কাছে অনেক ক্যালিগ্রাফি নিয়েছে, এবং তাদের রুচিও এমন ঠিক। তো ওইটা তখন আমার কাছে মনে হচ্ছিল যে অনেক টাকা, কিন্তু এখনো যদি আমরা এটা নিয়ে কাজ করতে যাই কিংবা দেই, ওই পরিমাণ মানুষের সেই চাহিদা আছে, কিন্তু ওই মানে ওই যে ওই টাইপস এর ক্যালিগ্রাফি তৈরি করার মতো এখন মানে
নাই, কিংবা এদের এই সাহসটা নাই, সৎ সাহসটা নাই। এরা ভাবে যে এটার দাম খুবই সামান্য, কিন্তু এটা কিন্তু একটা অনন্য বিষয়, ওরা নিজেরাও বোঝে না। সাজু ভাই, আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, গল্প করতে খুবই ভালো লাগছে। তবে আমরা সংক্ষেপে আরো কিছু বিষয় আপনার সাথে আলাপ করব। এর মধ্যে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আমাদের কিছুদিন আগেই দেশে একটা গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। সেক্ষেত্রে শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী অনেকে, তারা সকলেই যার যার জায়গা থেকে অবদান রেখেছেন। সেক্ষেত্রে ক্যালিগ্রাফাররা কি কোনো ভূমিকা রেখেছিলেন কিনা, বা একজন ক্যালিগ্রাফার হিসেবে আপনি সেখানে আপনার কি ছিল, আমরা একটু জানতে চাই খুব সংক্ষেপে। এটা যদি আমি তোমাকে বলি যে তখন ক্যালিগ্রাফার বাংলাদেশে যে, হ্যাঁ, ক্যালিগ্রাফাররা বেশ বেশ অ্যাক্টিভ ছিল। তো তার ভিতরে অন্যতম তুমি দেখবে যে স্বাধীনতার সূর্যোদয় বাংলাদেশের যে মানে টপ অফ দ্য মাইন্ডে যে ক্যালিগ্রাফি চলে গেছিল, সেটা হলো যে স্বাধীনতা সূর্যোদয়। ব্রাহ্মণবাড়িয়া। জি, জি, জি। ওটা আমাদের এক ছোট ভাই উসাইদ সেই কাজটা করেছিল, এবং এরপরে আল জাজিরা একটা একটা ক্যালিগ্রাফি নিয়ে নিউজ করলো, যেটা তোমার হলো ইয়েতে আহ, বড় একটা ক্যালিগ্রাফি, ওটা করেছিল মোল্লা হানিফ ভাই, যেটা আচ্ছা। তোমার কাশপুর ব্রিজের ওইদিকে। তো ওই Right. সময়তে আমি একটা কাজ করেছিলাম, যেটা তোমার কল্যাণপুর মসজিদের সামনের ফ্রন্ট ডেস্কে, যেটা তোমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের মসজিদের আর কি একদম ঢুকতে ফ্রন্টে আর কি, বিশাল, ওটাও বিশাল বড় ছিল। তো এই আর কি, ওই সময় আমরা এই কাজ করেছিলাম, আরো অনেকেই কাজ কাম করেছিল। তো ওই এই তো আর কি। আচ্ছা, মানে ক্যালিগ্রাফারদেরও একটা অংশগ্রহণ ছিল আপনি বলতে চাচ্ছেন। হম, আহ, হম, তারা। আমরা আমরা এখনো অবশ্য রাস্তায় বের হলে দেখি যে বিভিন্ন জায়গায় ক্যালিগ্রাফির আদলে অনেক অনেক কিছু লেখা, তাদের মনের কথাগুলো, স্লোগানগুলো লেখা। তো আমরা মনে হয় বলতে পারি যে ক্যালিগ্রাফি অন্তত প্রভাবিত করেছে সেই জায়গাটিকে। যে তারা দেওয়াল লিখন যখন করেছে, অনেকগুলো কমন ইস্যু ছিল, তার মধ্যে একটা ছিল এই ক্যালিগ্রাফির আদলে লেখা। তো সেক্ষেত্রে আপনারা ক্যালিগ্রাফার একটা ধন্যবাদ পেতেই পারেন। আহ থ্যাংক ইউ। আমি আমি জানতে চাই এবার ভাই, আপনার একজন যেহেতু শিল্পী, আপনি, আপনারা সংবেদনশীল মানুষ, নানান বিষয় আপনাদেরকে আপনাদের কে তাড়িত করে, নাড়া দেয়। বর্তমানে এই যে একটা, আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশ আপনার কেমন লাগছে, বা এই বাংলাদেশকে নিয়ে আপনার মূল্যায়ন কি? এই বাংলাদেশটা এখন খুবই সুন্দর, ঠান্ডা একটা বাংলাদেশ। আশা করি যে বাংলাদেশ আরো সুন্দর হবে, মানে যতটা সুন্দর সবাই আশা করে, কারো মনে কোনো ক্ষোভ থাকবে না, সবাই সবার মধ্যে করে থাকবে, চলবে, ফিরবে, বাঁচবে। এটাই আমরাও চাই। এখনো পরিপূর্ণ সেটা হয়নি, আশা করি সামনে হতে পারে, হবে। এই তো, তার মানে এছাড়া আপনি কিছু তার বলার নাই। এখনো পুরোপুরি হয়নি, সামনে আশা করছেন যে সামনে সেটি হবে। আমরাও সেটি চাই যে আমাদের দেশটা আরো সুন্দর হোক, এবং সবাই একসাথে মিলেমিশে আমরা থাকি, কোনো ভেদাভেদ না থাকুক। আহ শাহিদ ভাই, আমরা আপনার কাছে কিছু আমাদের ইনস্টিটিউশনাল কিছু জায়গা থেকে যদি জিজ্ঞেস করি, যে একটু আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে সংস্কৃতি মন্ত্রণালয়কে আপনি কিছু বলতে চান কি একজন ক্যালিগ্রাফার হিসেবে, এক কথায় এক বাক্যে যদি শুনি। এক কথা এক বাক্যে যদি বলি যে, তুমি দেখো যে আমাদেরকে যদি মানে আরেকটু সুযোগ দেওয়া হয়, যেটা কি বলা যায়, একাডেমিক ভাবে যদি ক্যালিগ্রাফি গুলো আহ, মানে একাডেমিক ভাবে যদি স্বীকৃতি পায়, অথবা মানুষ এটা শিখতে চায়, অথবা মানুষ এটা আই থিঙ্ক শেখার সুযোগ থাকে একেবারে সিলেবাস বেসড, তাইলে মনে হয় এটা আরো অনেক দূর পর্যন্ত যাবে। তুমি দেখো যে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নেই যে ইউনিভার্সিটিতে ক্যালিগ্রাফি শেখানো হয়, নাই কিন্তু। তো সেই জায়গাতে এটা একটা কিন্তু একটা হিউজ গ্যাপ। বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন নাই যে যেটাতে ক্যালিগ্রাফি সম্পর্কে তোমার একটা ডিপ্লোমা হয়, এটাও কিন্তু নাই। তো সেই জায়গাতে যদি ইনস্টিটিউশনাল যদি দৃষ্টিকোণ থেকে দেখি, এটা কিন্তু অনেক হাইপ উঠেছে যে ক্যালিগ্রাফি, 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 কিন্তু যদি আমরা খুব মানে অথেন্টিক, খুব মানে খুব গোড়ায় যদি চেপে ধরি, দেখো যে জিরো, ব্যাপারটা এমন। তো সেই জায়গাতে এইটা হওয়া উচিত, এবং ক্যালিগ্রাফির মানে যে আরো রুচিশীল মানুষ এটা পছন্দ করতেছে, সামনে আরো মানুষ পছন্দ করবে। তুমি এখন দেখো যে একজন মানুষ তার বাসায় ওই নুড ছবি কিন্তু আর রাখে না,
কিংবা প্রাণীর ছবিও কিন্তু এখন আর মানুষ ওইভাবে রাখে না। আগে একটা সময় ছিল যে তার নিজের সেলফ পোর্ট্রেট অথবা বাবা মার পোর্ট্রেট খুব রাখতো, কিন্তু এখন মানুষ অনেক বেশি সচেতন, তারা জানে যে এটা রাখলে কিন্তু বাসায় রহমতে ফেরেশতা আসবে না। তো সেই জায়গাতে তারা এখন অধিকাংশ মানুষই কিন্তু ক্যালিগ্রাফির দিকে ঝুঁকছে, তার মানে ক্যালিগ্রাফির ডিমান্ড আরো বাড়তেছে। তো সেই জায়গাতে যদি খুব ভালো মানের ইনস্টিটিউশন না থাকে, তাহলে এই খারাপ যারা আছে, যারা খুবই নিম্নমানের কাজ করতে করতে অভ্যস্ত, এরাই কিন্তু মানে কি বলা যায়, বনের রাজা ভাববে, এবং যেটা ক্ষতিকারক হতে পারে। তো এই জায়গাতে খুব একটা ইনস্টিটিউশনাল কন্ট্রোল এটা খুব প্রয়োজন, এবং সেটা যদি রাষ্ট্র নাই তাহলে আরো ভালো হবে। এই তো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ক্যালিগ্রাফির একটা এইটা শিল্পের একটা বড় অংশ, পাশাপাশি এটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। এটা যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি ইনস্টিটিউশনালি এটার কোনো বন্দোবস্ত করা হয় সেটি ভালো হয়। খুব দারুণ বলেছেন ভাই। আমরা আরেকটু জানতে চাই যে শিল্পকলা একাডেমির কাছে, আপনি একটু আগে বললেন যে শিল্পকলা একাডেমি অলরেডি আপনাদের সাথে কাজ করছে, এক কথায় কিছু বলার আছে কিনা? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা খুব অল্প সময় কথা বলবো। আর শিল্পকলা একাডেমিকে কিছু বলবেন সমস্যা কিনা? নেই। শিল্পকলা একাডেমি এর সম্পর্কে কাছে আমরা আমাদের যে চাওয়া পাওয়া ছিল যে আমাদেরকে যেন বেশি বেশি সুযোগ দেওয়া হোক বিভিন্ন এক্সিবিশন করার জন্য, আবার আরো বেশি বেশি যেন আমরা কাজ কাম মানুষকে দেখাতে পারি, কিংবা আরো শুধু শিল্পকলা নাই, আরো সারা বাংলাদেশের যে শিল্পকলাগুলো আছে জেলা ভিত্তিক, এগুলোতেও যেন এমন এক্সিবিশন হোক সে ক্যালিগ্রাফারদের নিয়ে। এবং এই মুহূর্তে আমি যেটা ফিল করতেছি, বাংলাদেশে একটা ক্যালিগ্রাফি অ্যাসোসিয়েশন প্রয়োজন, সেটা হলে ক্যালিগ্রাফিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, এবং সেটা হয়তো বাংলাদেশে নাই এই মুহূর্তে। আমরাও হয়তোবা খুব তাড়াতাড়ি এটাও দেখতে পাবো, আল্লাহ যদি কবুল করে। কারণ আচ্ছা, সবাই মিলে কাজ করলে হয়তোবা বেশি কিছু আনা যাবে, একা একা অনেক তো যাওয়া যায় না। ওকে। আচ্ছা, আপনার যারা ক্যালিগ্রাফির এই অঙ্গনে যারা সিনিয়র রয়েছেন, তাদের কাছে আপনাদের কিছু বলার আছে কিনা? এবং একই সাথে জুনিয়রদের আপনারা কি বলবেন? ছোট্ট করে। এখন অনেকে ক্যালিগ্রাফি করছে আমরা দেখছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা অনেকেই আগ্রহী হচ্ছে নিজ উদ্যোগে বা অনলাইনে তারা করছে, এটা শিখছে। যদি তাদের উদ্দেশ্য সিনিয়রদেরকে কি বলবেন? আচ্ছা, জুনিয়রদেরকে কি বলবেন? সিনিয়রদেরকে বলবো তারা আমাদেরকে আরো শাসনের ভিতরে রাখুক, আমাদেরকে আরো কঠোরভাবে পর্যালোচনা করুক, সমালোচনা করুক, উৎসাহ দিক, আমাদেরকে আরো সুপরামর্শ দিক, যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর জুনিয়রদেরকে বলবো যে এটা এমন একটা ব্যাপার যে আমরা হুজুকে মাতাল যেন না হই। আর ক্যালিগ্রাফিটা শিল্পটা এমন একটা ব্যাপার যেটার সাথে একটা একটা সোয়াব জড়িত, এবং যেটার সাথে একটা আধ্যাত্মিকতা জড়িত, এবং একই সাথে আমরা আমরা চাইলে এটাকে একটা ইবাদতের মাধ্যম হিসেবে নিতে পারি, আবার এটাকে আমরা জাস্ট আর কি বিনোদন হিসেবে নিতে পারি। যারা এটাকে ইবাদতের মাধ্যম হিসেবে নিবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুই জগতে আল্লাহ তাকে সেই সম্মানিত ব্যাপারটা করবে। তুমি চিন্তা করো, একজন মানুষ যে সাপোজ কেউ যদি জান্নাতে যায়, জান্নাতে গেলে সে দুনিয়াতে যা করতো সে জান্নাতে গিয়ে তাই করতে চাবে। তো সে যদি জান্নাতে যায়, সে জান্নাতে গিয়েও তো সে ক্যালিগ্রাফি সে করতে চাবে, এবং তখন গুলো ক্যালিগ্রাফি গুলা দুনিয়াতে আমরা এখন যেমন বড় বড় মানে বড় বড় কাজ করে খুব ভালো ভালো সম্মানিত মানুষের কাছে দিতে চাই, জান্নাতে গিয়েও সে তো সেই জিনিসটা আল্লাহকে দিবে, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, কিংবা বিভিন্ন নবী রাসূলদেরকে দিবে। ব্যাপারটা আমি এই লেভেলে চিন্তা করি। তো সেই বাহ! জায়গাতে সে যেন ক্যালিগ্রাফিটাকে ওইভাবেই সে যেন ভাবে যে ক্যালিগ্রাফিটার মর্যাদা কিন্তু ওই অত বেশি। তাইলে আল্লাহ তাকে দুনিয়াতে তাকে ওইভাবেই তাকে ইয়ে করবে। আর যদি এটাকে বিনোদন হিসেবে নেয়, তাইলে ওই বিনোদন হিসাবেই সে পাবে, এবং সে ওইভাবেই তার আসবে। যেমন বুখারী শরীফের জন্য ১ম হাদিসটাই এইটা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন এই শুরুর আগেই যেন জুনিয়ররা জানে নিয়তটা ঠিক করে নেয় যে সে কি জন্য সে ক্যালিগ্রাফিটা করতেছে। এইটা খুবই জরুরি। কারণ এইটা এখন খুব উদ্ভ্রান্ত অবস্থায় আছে অনেকেই। আচ্ছা, আমরা যেমনটা আপনার কথাই বুঝলাম যে এটাকে একই সাথে কেউ স্পিরিচুয়াল দিক থেকেও নিতে পারে। সেটা তার জন্য আ এ মানে দুনিয়ার এবং পরকালের ২ টাই তার পাথেয় হতে পারে। আ অবশ্যই, কারণ ধন্যবাদ। কোরআন শরীফের যেমন প্রত্যেকটা হরফে একটা করে নেকি, যখন সে এটা লিখবে এবং তোমার ওই লেখা দেখে যখন যে একজন পড়বে, তো তখন তারও তো এই নেকি হবে প্রত্যেকটা হরফে। এই যে কোরআন রাইট, ক্যালিগ্রাফি যখন যে করবে, এটা তো রাইট, ওপেন। রাইট। এই তো আচ্ছা এটাই। ভাই, আমাদের কিছু আ আ আমাদের দর্শকদের মধ্য থেকে কেউ আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। আ আমি দেখতে পাচ্ছি বাক্কি বিল্লাহ নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ চমৎকার আয়োজন। খুব সুন্দর কথা তিনি বলেছেন।
রাসেল আহমেদ। রাসেল আহমেদ একজন শিল্পী, উনি খুব দারুণ গান করেন, আমার ছোট ভাই, আপনারও ছোট ভাই। আমি রাসেলকে খুব ভালোবাসি। রাসেল ভালোবাসা নিও। রাসেল লিখেছে প্রিয় দুই ভাই আমার, মাশাআল্লাহ। আলী আলমান রকি, রকিও আমার খুব প্রিয় একজন ছোট ভাই। রকি লিখেছে দারুণ আয়োজন, শুভকামনা রইল, ধন্যবাদ, ভালোবাসা রকি। রনি হাসান, তিনি আমাদেরকে ভালোবাসা পাঠিয়েছেন, রনিকেও ভালোবাসা। সিরাজুম মনিরা নামে একজন আপু আমাদের লিখেছেন যে ভাইয়ার ক্যালিগ্রাফি মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার ক্যালিগ্রাফির একজন ভক্ত বা অনুরক্ত বলা যায় উনি। জিকে সাদিক, আপনার ছোট ভাই, আমাদের বন্ধু জিকে সাদিক লিখেছে ক্যালিগ্রাফিকে পেশা হিসেবে নেয়ার ঝুঁকি ও সম্ভাবনা জানতে চাই। এই প্রশ্নটা আপনি আগে উত্তর দিয়েছেন, তারপরেও যদি আমি 10 সেকেন্ডে আমরা একটু শুনি যে এটা ঝুঁকি এবং সম্ভাবনা বলতে এটা সম্পর্কে যে তার সে যে একটা যে কোনো একটা প্রোডাক্ট, এটাকে যদি আমরা প্রোডাক্ট হিসেবে ধরি, তাহলে ওই জিনিসটাকে সেল করার জন্য তার মার্কেটিং, তার ব্র্যান্ডিং, তার প্রমোশন, তার ওই ইউএসপি সবকিছু সম্পর্কে সে যখন জেনে ওইটা নিয়ে মাঠে নামবে, সে তখন ওইটা নিয়ে ভালো করতে পারবে। তার নিজের সম্পর্কে সে জেনে নিয়ে মাঠে নামবে, তখন সেটা ভালো হবে। আর একইভাবে যখন সেটা অন্য কারো দেখে দেখে সে যখন ওইটা মাঠে নামবে, সে যেই মানে নদীতে সাঁতার শেখানোর মতো, সে অন্য মানুষ যখন দেখতেছে সাগরে সাঁতার কাটতে, সেও যখন শুরু করতে যাবে, সে দেখে পায়ের তলে মাটি নেই। ব্যাপারটা ঠিক কেমন? এই জন্য বলতেছি, হুট করে আগে না যে আগে একটু বুঝে শুনে তারপর আসা উচিত, তার নিজের কনফিডেন্স নিয়ে। আর আচ্ছা, সম্ভাবনা বলতে ক্যালিগ্রাফি কিংবা পেইন্টিং এর মার্কেট, এটা হলো যে আহ, বিশ্ব মার্কেট অনেক বড়, মানে অনেক বড়, মানে অনেক বড়। আমরা জানি যে সব থেকে এলিগেন্ট মানুষের বাসায় কিন্তু আটটা থাকে, এবং প্রত্যেকটা মানে ইন্টেরিয়র করার পরে বাসায় 2টা করে 3টা করে আর্ট যাবেই, মাস্ট যাই। তো সেই জায়গাতে এখন মানুষের রুচিটা ডাইভার্ট হচ্ছে, ক্যালিগ্রাফির দিকে যাচ্ছে। তো সে যদি কেউ এটাকে খুব ভালোভাবে নিতে পারে এবং তার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়, তাহলে এটা বুম করবে সামনে ইনশাআল্লাহ। বাহ! আশা করি সাদিক তার উত্তর পেয়েছে এবং সাদিকের মাধ্যমে আমাদের দর্শকদের অনেকেই তার উত্তর পেয়েছেন। আব্দুল আল বাকি লিখেছেন, ভাইয়ের বেশ কয়েকটি কাজ দেখেছি। সত্যিই মুগ্ধ হয়েছি। ১ম পাবলিক অ্যাডের কাজটা দেখেছিলাম। আপনার একজন কাজের বলতে পারেন ভক্ত বা অনুরক্ত, তিনি লিখেছেন। বাকি থ্যাংক ইউ, আমাদের থ্যাংক বন্ধু। ইউ। বাকিকে ধন্যবাদ জানাই। সাজু ভাই, এর মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক আমাদের আধা ঘন্টা পার হয়ে গেছে। আমরা হয়তো কথা আমাদের এখানে শেষ করতে হবে। তার আগে আমরা আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদেরকে বলতে চাই যে আপনাদের যদি আমাদের আজকের আড্ডাটি ভালো লাগে শেয়ার করতে পারেন। এবং আমাদের এডুকেশন টাইমস এর এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সংস্কৃতি কথার পর্ব প্রতি মঙ্গলবার আমরা আয়োজন করে থাকি। সেখানে শিল্প সাহিত্যের নানান অঙ্গনের মানুষকে আমরা আমাদের অতিথি হিসেবে নিয়ে আসার চেষ্টা করি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আপনারাও আমাদের অনুষ্ঠানের অতিথি হতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমাদের কথা হবে। এবং আজকে যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন এবং আমাদের কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের অতিথি সাজু তাওহিদ, সাজু ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের অনেক উদ্দেশ্যে তোমাকেও ধন্যবাদ, এবং আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ, তারা আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। এবং আশা করি আহ, তোমার সামনের দিনগুলো আরো ভালো যাবে। আমার জন্য দোয়া চাই, তোমার জন্য দোয়া চাই, সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী মঙ্গলবার রাত ৯টায় আমরা আশা করছি নতুন অতিথিকে নিয়ে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।